আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি জসিম বলছিলাম। আমার বাসা ইনায়তপুর থানা। আমি বর্তমান নবম শ্রেণীতে পড়ি। আপনার প্রতিটি ঘটনা আমি প্রতিদিন নিয়মিত শুনি। পড়া শেষ করে আপনার ঘটনাগুলো রাতে ঘুমানোর আগে শুনি। আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য আপনি মাঝে মাঝেই বলেন যে আপনার ইমেলে যে ঘটনাটা আপনার জানা আছে সেটা পাঠাতে। আমি আমার যে জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে সেজন্য পাঠালাম। আশা করি আমার এই ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি আমাদের ঘটনায়। রাত প্রায় 10:30 বাজে। ডাক্তার শামীমের চেম্বার। অনবয়স্ক হয়ে নিজের চেম্বারে বসে আছে সে। সহকারী শফিক একটু ইতস্তত করে চেম্বারে ঢুকে আসতে করে বলে, স্যার, আর কোনো রোগী নেই? রাত হয়েছে, বাড়ি যাবেন না? চমকে উঠে শামীম বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো শফিক, এই তো যাচ্ছি। সব গুছিয়ে রেখে তুমি চলে যাও। ডোয়ার খুলে ডিজিটের টাকাগুলো পকেটে ভরে উঠে দাঁড়াতেই ঘরের কোণে ঝুলানো কঙ্কালটার দিকে তার দৃষ্টি পড়ল। হৃদয়ে তীব্র যা ব্যথা অনুভব করলো শামীম। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল সে। ডাক্তার হিসেবে তার খুব সুনাম। চেম্বারে সব সময় ভিড় লেগেই থাকে। তার ভিজিট 700 টাকা আর কি, তাও রোগীর কমতি নেই। এছাড়া তার নামকরা একটা হাসপাতাল প্রফেসর প্রচুর উপার্জন তার। এত টাকা দিয়ে কি করবে সে? একা মানুষ, গরিব আত্মীয় স্বজন, এতিম অসহায় এদেরকে দান করে দেয় সে। ফ্ল্যাটে ঢুকতেই মিষ্টি মধুর একটা কণ্ঠস্বর বলে উঠো, বাকি রাতটুকু শেষ করে এলেই তো পারতে। আমি যে একা থাকি, এত রাত পর্যন্ত না খেয়ে অপেক্ষা করি, সাহেবের খেয়ালই থাকে না। হাসি মুখে শামীম বলে, রাগ করো না লক্ষ্মীটি, এত রোগী থাকে কাউকে ফেরাতে পারি না। আর কতদিন না বলেছি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও, তা বেগম সাহেবের খেয়াল থাকে না? ঝংকার দিয়ে উঠল স্বরটা। হ্যাঁ, স্বামী বাইরে না খেয়ে খেয়ে পরিশ্রম করেছেন, আর আমি স্বার্থপর মতোই আগেই খেয়ে নেব, তাই না? প্রিয় সখী, জেনে শুনেই এই অধমকে বরণ করেছো তুমি, এখন রাখলে চলবে কেন? নাও টাকাগুলো ধরো। পকেটে হাত দিয়েই চমকে উঠল শামীম। শূন্য ঘরে একা দাঁড়িয়ে আছে, আর কেউই নেই এই ঘরে। অবসন্নের মতো টলতে টলতে শোবার ঘরে এসে বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। বিছানার পাশেই ছোট টেবিলে মায়ের হাসি মুখের একটা ছবি রাখা। কি মিষ্টি হাসি! তার দিকে তাকিয়ে হাসছে। মনে হয় আজ 3 বছর হলো তার ঘর শূন্য একদম। প্রিয়তমা স্ত্রী মায়া নেই, তাকে ফাঁকি দিয়ে চলে গেছে ওই নিশি গগনে, তারা হয়ে চলছে। 3 বছর আগের ঘটনা। একদিন বেশ রাত হয়ে গেল শামীমের বাসায় ফিরতে। কলিং বেল টিপতেই দরজা খুলল না। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও বেল টিপলো। না, মায়া না বুয়া, কেউ আসছে না। না দরজা চাবি একটা তার কাছে থাকে, সেটা দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে অবাক হলো সে। পুরো ফ্ল্যাট অন্ধকার, কোনো ঘরেই আলো জ্বলছে না। বুকটা তার কেঁপে উঠল। কি হয়েছে? তার মায়ের কিছু হয়নি তো? বসার ঘরের আলোটা জ্বালিয়ে মাকে ডাকতে লাগলো। বই বা কোথায়? কারো কোনো সারা শব্দ নেই। প্রায় দৌড়ে শোবার ঘরে এলো শামীম। ঘর খালি, মায়া নেই। বিছানাটা এলোমেলো হয়ে আছে। অনবর্জ্য জিনিসপত্র সব তছনছ, যেন ঝড় হয়ে গেছে ঘরটাতে। আঁতকে উঠলো, হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। দৌড়ে বাথরুমে ঢুকে আর্তনাদ করে উঠল। মায়া পড়ে আছে মেঝেতে, শরীরে একটা সুতোও নেই, মুখ বাঁধা। বিস্ফোরিত খোলা চোখে আতঙ্ক এবং কষ্টের ছাপ স্পষ্ট। অভিজ্ঞ ডাক্তার দেখেই বুঝলো মা আর নেই। উন্মাদের মতো ছুটে যে সযত্নে কোলে তুলে নিয়ে এসে বিছানায় শুয়ে চাদর দিয়ে শরীরটা ঢেকে দিল। শরীরটা পুলিশকে জানালো। পুলিশ এসে তন্ন তন্ন করে খুনির আলামত খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। বুয়াও অজ্ঞান হয়ে রান্নাঘরেই পড়েছিল। তারপর হাত মুখ বাঁধা, মাথায় আঘাত করা হয়েছিল। জ্ঞান ফিরলেও ও কিছুই বলতে পারলো না। সে রান্না করছিল। হঠাৎ পিছন থেকে মায়ের বাড়ি দেয় কেউ। না, কাউকে সে দেখতে পায়নি, তবে কলিং বেলের আওয়াজে পেয়ে দরজা খুলতে বেরিয়ে এসেছিল। বসার ঘরে ভাবি টিভি দেখছিল। ভাবিই বলল, তুমি যাও, আমি দেখছি কে এলো। তারপর কি হয়েছে সে বলতে পারলো না।
এবং কতক্ষণ পরে আত্মাই আচমকা করে তাকে পিছন থেকে আক্রমণ করে। পোস্টমর্টেমে জানা গেল মায়াকে একাধিকার ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলা হয়। খুব পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় কাজটা করেছে খুনি। অতি মাত্রায় সাবধানী ছিল, হাতে দস্তানা করেছিল, তাই কোথাও হাতের ছাপ পাওয়া যায়নি। পাশবিক অত্যাচারের ধরন থেকে আন্দাজ করা যায় যে ধর্ষক আক্রোশ মিটিয়েছে মেয়েটার সাথে। ফ্ল্যাটের গার্ড সে সময় বাথরুমে গিয়েছিল, সুতরাং সেও কিছু বলতে পারল না। গেট অরক্ষিত রেখে যাওয়াটা তার ঘোর অন্যায় হয়েছে। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু আর কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। কোন পাষাণ্ড মায়ার এমন নিষ্ঠুরভাবে মারলো কেনই বা মারলো? কাউকে সন্দেহ করে কিনা শামীম জানতে চাইল পুলিশ, কিন্তু সে বলতে পারল না। ওদের দুজনেরই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তেমন ছিল না, সুতরাং কার নাম বলবে? অনেক চেষ্টা করলো পুলিশ, কিন্তু খুনি ধরা পড়ল না। শামীম একটা কাজ করলো, কারোর কথা না শুনলো না। মাকে তখনই কবর দিয়ে দিল। সে নিজেও ডাক্তার, অন্য দুজন ডাক্তারের সহযোগিতার মায়ের কঙ্কালটা ডাক্তারের প্রক্রিয়াভাবে প্রয়োগ করে আস্ত বের করে নিজের চেম্বারে ঝুলিয়ে রাখলো কঙ্কাল। তবু তো সে মায়ার, ওর চোখের সামনেই থাকবে মায়া, তার ভালোবাসা। এরপর শরীরের সব অংশ দাফন করে দিল। ওর ওই কাজটাকে অন্যায়, সবাই পাগলামি ছাড়া আর কিছুই ভাবলো না। হ্যাঁ, সে পাগল। মায়া তার অস্তিত্ব মিশে ছিল। অসময়ে তাকে হারিয়ে শোকে না খাওয়া দাওয়া ভুলে উন্মাতের মতো হয়ে গেল। কাজকর্ম কিচ্ছু করতো না সে। স্বামীর দুঃসম্পর্কের এক খালা সে সময় ওর কাছে থেকে আদর যত্ন করে সুস্থ করেন, আর সহকর্মীদের সহানুভূতি ছিলই। নিজেকে সুস্থির শান্ত করে অবশেষে কাজে বরখাস্ত থেকে মাকে ভুলতে চেষ্টা করেছে। সেজন্য এক যন্ত্র বেঁচে থাকতে হবে, তাই আছে। আত্মহত্যা মহাপাপ, আল্লাহ কখনো এই পাপ মাফ করবেন না, তাই নিজেকে শেষ করতে পারেনি। মায়াহীনের শামীম যেন আত্মা ছাড়া শরীর। এরপর শামীম আর কাউকে সহ্য করতে পারে না, একা থাকতেই পছন্দ করে। খালা বুঝলেন ওর মানসিক অবস্থা, আবার বিয়ে করতে বললেন, কিন্তু শামীম রাজি হলো না। বুয়াকে বিদায় দিয়ে একজন কম বয়সী ছেলেকে রাখলো, রাজু, যে তার সব কাজ করে রান্নাও আর কি। চেম্বার থেকে ফিরে শান্ত দেহে কোনো মতে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ে। বিছানা শুতেই সিনেমার মতো তার চোখ ভেসে উঠতে থাকে অতীতের মধুর স্মৃতিগুলো। মায়াকে প্রথম দেখে শামীম তার চেম্বারে চাচাকে নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে। মায়ের বাবা মা মারা যান অনেক আগেই। চাচার কাছে মানুষ। চাচারও একটা তরুণ অতীত আছে। স্ত্রী ও একমাত্র ছেলে চাঁদপুরে আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিল। ফেরার পথে লঞ্চ ডুবিতে বহু যাত্রীর সাথে তারা মারা যায়। এই অসহনীয় যন্ত্রণা তিনি ভুলতে চেয়েছেন মায়াকে নিয়ে। এতে মেয়েটিকেও পিতৃ স্নেহে লালন পালন করেন। অপূর্ব সুন্দরী মেয়েটাকে দেখে শামীমের মাথা ঘুরে যায়, এবং সুদর্শন শামীমও বুঝতে পেরেছিল মায়া তার প্রতি দুর্বল। অসুস্থ চাচাকে ডাক্তার দেখাবার সূত্র ধরে দুজনে পরস্পরের খুব কাছে চলে আসে। চাচার কাছে শামীম তার সহকর্মীর মারফত মায়াকে বিয়ের প্রস্তাব দেয়। শামীমের মতো এত উপযুক্ত পাত্রকে অপছন্দ করার প্রশ্নই নেই। আদরের ভাইজির সুব্যবস্থা হওয়ার তিনি অত্যন্ত খুশি মনেই সম্মতি দেন। বেশ ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। উভয় পক্ষের কম নিমন্ত্রিত অতিথি হয়নি। সানন্দেই সবাই নবদম্পতিতে শুভেচ্ছা জানিয়ে দাওয়াত খেয়ে গেল। শামীমের শূন্য ঘর মিষ্টি বউয়ের আগমনে পরিপূর্ণ হলো। উভয় মনের মতো জীবনের সাথী পেয়ে দুজনে খুশি হয়ে গেল আর কি। চাচা আগেই অসুস্থ ছিলেন। শামীম আন্তরিক চেষ্টা করেও ওনাকে ধরে রাখতে পারলেন না। স্ট্রোক করে মারা গেলেন। দ্বিতীয়বার পিতৃহারা হয়ে মায়া খুবই কষ্ট পেল, কিন্তু স্বামীর প্রাণঢালা ভালোবাসা ও সপ্রেমের সাহচর্যে মায়া স্বামীকে অবলম্বন করে নতুন করে বাচ্চার প্রেরণা পেয়ে সুখ স্বপ্নে বিভোর হয়ে রইল। মায়া নিজেকে সামলে সংসারে মন দিল। চাচাকে মনে পড়ে আর বুকের মধ্যে কষ্ট অনুভব করে। চাচা না থাকলে কোথায় ভেসে যেত। শামীমের মতো স্বামী পেয়েছিল, তাই সহজেই ভুলতে পারেছে।
যাই হোক, মায়াকে খুশি রাখার জন্য শামীম সিদ্ধান্ত নেয় হানিমুনে যাবে। একটু দেরমোনা করে অবশেষে মায়া রাজি হয়ে গেল। হানিমুনে শামীম দেশের বাইরে যেতে চেয়েছিল, কিন্তু মায়া রাজি হয়নি। প্লেনে চড়তে তার ভয় লাগে, সুতরাং কাপ্তাই, রাঙামাটি, কক্সবাজার, হিমছড়ি ইত্যাদি প্রায় সব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছে। কি যে খুশি হয়ে মায়া ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত আনন্দের স্বামীর হাত ধরে সারা জীবন ঘুরেছে। যা মন চায় তাই খেয়েছে, প্রাণ ভরে শপিং করেছে। রাত হোটেলের দ্বিতীয় কক্ষে রোমান্টিক পরিবেশে স্বামীর উষ্ণ আলিঙ্গন নিজেকে সঁপে দিয়ে আবেশ মাখা তৃপ্তির স্বরে বলেছে, ওগো, এত সুখ আমার সইবে না তো। শামীম কোনো জবাব দিতে পারেনি, শুধু মায়ার পেলব কোমল দেহকে আপন শরীরের সাথে মিশিয়ে নিয়েছে। না, মায়ের কপালে সত্যি অত শোক আর সহ্য হয়নি। কোনো নিষ্ঠুর পাষাণ নির্মমভাবে শান্ত সুন্দর মিষ্টি মেয়েটির সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। মাত্র বিকশিত পদ্মের মতো পাপড়ি মেলেছিল সে। রাজুর ডাকে কঠিন বাস্তবে ফিরে এলো শামীম। সাহেব, খানা দেবো টেবিলে? তাড়াতাড়ি চোখে পানি মুছে বিষণ্ণ সুরে বলল শামীম। রাজু, কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমাকে শুধু এক গ্লাস দুধ দিয়ে যাও। যেতে যেতেই রাজু ফিরে তাকালো। সে সবই জানে, বড় কষ্ট হলো তার এই ভালো মানুষ মনিবের জন্য। মানুষ কি করে এত অন্যায় জঘন্য কাজ করতে পারে সেটা স্বল্প জ্ঞানে রাজু বুঝতে পারে না। শুনেছে খুনি ধরা পড়েনি, নিচু স্বরে বলল রাজু, শয়তানটাকে পেলে আমি খুন করে ফেলতাম। শামীম উঠে বাথরুমে যে মুখে হাতে ভালো করে পানি দিয়ে দুধ খেলো, সাথে একটা ঘুমের ওষুধ। খুব বেশি অস্থির লাগে যেদিন খুব বেশি অস্থির লাগে সেদিন সে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে। সেদিন ওষুধটা খেতেই হয় তাকে। ঘুমের ওষুধের অপকারিতা ডাক্তার হিসেবে জানা সত্ত্বেও খায় সে। কি করবে? মায়াবী মেয়েটাকে ভুলতে আপ্রাণ চেষ্টা করেও পারে না সে। ওষুধের প্রভাবে ধীরে ধীরে আচ্ছন্দ হতে থাকে চেতনা আধো, ঘুম আধো। জাগরণে শামীম অনুভব করে তার মাথার কাছে মায়া এসে বসেছে, ওর শরীরের সুগন্ধ পায়। জড়িত স্বরে শামীম বলে, মায়া, ঘুম আসছে না? শুইলা কণ্ঠে মায়া বলে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও গো। মাথায় প্রিয়তমার কোমল হাতের স্পর্শ টের পায়। সমস্ত স্বস্তির দিয়ে মাকে জড়িয়ে নেয়। ঘুমিয়ে পড়ে শামীম। শুক্রবার চেম্বার বন্ধ থাকে। বাড়িতে থাকতে শামীমের মোটেও ভালো লাগে না, কারো কাছে যেতেও মন চায় না। হাসপাতালে আজকে যেতে হয় না। কাজের মধ্যে ব্যস্ত থাকলে তবু ভুলে যায় সব কিছু। একদিন হয়ে গেল, তারপরও হতভাগিনীর স্মৃতি মন থেকে মুছে গেল না। বিশেষ করে অত্যাচারিত মায়ের মুখের কষ্টের ছাপ তাকে তাড়া করে ফেরে। স্বামী হয়ে স্ত্রীকে নিরাপত্তা দিতে পারে না সে অক্ষম হয়েছে। এই মানসিক যন্ত্রণা তাকে শান্তি দেয় না। অনেকের বলা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেনি সে। মায়ের জায়গাটা থেকে কাউকেই কল্পনাও করতে পারে না সে। মনে পড়ে মায়ের প্লেনে চড়তে ভয় পেত, বলতো, মাগো, কত উঁচুতে ভেসে থাকে ওই ভারী জিনিসটা, কোনোভাবে পড়লে আর রক্ষা নেই, বেঁচে থাকা যাবে না। অথচ নিজের বাড়িতে নিরাপদ থেকেও সে বাঁচতে পারল না। চিন্তার শোনা শামীম কলিং বেলের আওয়াজে সংকুচিত হলো। অল্প পরেই রাজু এসে বলল, সাহেব, আপনার একজন বন্ধু আসছেন, দেখা করতে চায় আপনার সাথে। এত বিরক্ত লাগলো শামীমের। কিছু করার নেই, বাড়িতে কেউ এলে তাকে চলে যেতে দেওয়া যায় না। বসার ঘরে এসে দেখলো আসাদ বসে আছে, পুরনো বন্ধু। আগেও বাসায় এসেছে, মাঝখানে বহুদিন আর আসেনি। শামীম জোর করে হাসি আনলো মুখে। আরে তুমি, কি খবর, কেমন আছো? এতদিন কোথায় ছিলে তুমি? রাজুকে চা নাস্তা আনতে বলে বসলো শামীম। আসাদও হাসি মুখে জবাব দিল, আমি ভালোই আছি, এতদিন আমেরিকায় ছিলাম। তোমরা কেমন আছো? ভাবিকে দেখছি না যে। আর কোথায় গেছে ভাবি? ডাকো, তার হাতের চার স্বাদ এখনো ভুলতে পারেনি। তখন শামীম স্বস্তির কণ্ঠে বলল, মায়া আর নেই। সংক্ষিপ্ত জবাব দিল শামীম। বাইরে গেছে বুঝি? শপিং? না, মায়া আসলে, কিভাবে বলবো, মায়া আসলে মারা গেছে। আটকে উঠল আসাদ। বলছো কি তুমি? কিভাবে? শীতল স্বরে বলল শামীম তখন। ওকে খুন করা হয়েছে। চমকে উঠল আসাদ। খুন? কেন? আর কে করলো? খুনি কি ধরা পড়েছে? গভীর হয়ে গেল শামীম।
এই প্রসঙ্গ থাক, অন্য কথা বলো। আমেরিকায় কবে গেলে, কিসের জন্য গিয়েছিলে? আসাদ কথা বলতে লাগলো ঠিকই, কিন্তু সেও যেন বিমর্ষ অনমস্ত হয়ে গেল। বসে বসে বেশ খানিকক্ষণ গল্প করলো দুই বন্ধু। চাটা খেলে তারপর আসাদ বলল, এত ভালো মেয়েটাকে খুন করলো কে? আশ্চর্য, কাউকে সন্দেহ হয়নি। শামীম অনিচ্ছার সাথে বলল, না, কাকে কাকে আর সন্দেহ করব, কোনো সূত্রই পাওয়া যায়নি। তাছাড়া প্রমাছাড়া বলতে বলতে থামিম আসাদ কিন্তু থামলো না। রসিকতার সুরে বলে উঠল, এই দেখো, তুমি আমাকে আবার খুনি ভাবছো না তো? এটার জন্য সে প্রচলিত কথা ঠাকুর করে এরে না, আমি তো কলা খাইনি। বিরক্ত হয়ে শামীম বলল, কি কি যা তা বলছো? তোমাকে কেন খুনি ভাববো? কি মুশকিল? এরপর তাদের কথা আর জমলো না। কিছুক্ষণ পরে আসাদ চলে গেল। সে চলে যাওয়ার পরে শামীমের হঠাৎ একটা মনে পড়লো, মায়া একদিন বলেছিল সে আসাদ প্রায় নাকি বাসায় আসে। সে সময়টা শামীম বাসায় থাকে না। মায়ের একটুও ভালো লাগে না। অতি ভদ্র শান্ত মেয়ে সে, মানা করতেও পারে না তাকে। স্বামীকে বলেছিল, তুমি ওকে আসতে মানা করে দিও, ওর চোখের দৃষ্টি কথাবার্তা ভালো না। স্বামী তখনই ফোন করে আসাদকে মানা করে দেয়, মায়া পছন্দ করে না, তুমি আর এসো না। এরপর আসাদ আর আসেনি। মায়ের উপর আসাদেরও নজর ছিল। এই ঘৃণিত কাজ করেনি তো। কিন্তু আমেরিকা যাওয়ার সে সময় কথা আসাদ বলল, সেটা মা খুন হওয়ার আগে। সেই সময় তো আসাদ দেশেই ছিল না। কয়েকদিন পর শামীম চেম্বারে রোগী দেখছিল। শফিক এসে জানালো, স্যারের বন্ধু আসাদ এসেছেন। শামীম খুব অবাক হলো। তারপর বলল, ঠিক আছে, একটু বসতে বলো, আমি একটা কাজ শেষ করে নিই, তারপরে বেশিক্ষণ লাগবে না আর কি। আসাদ চেয়ারে বসতে শামীম বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ? অবসন্নভাবে আসাদও উত্তর দিল, শরীরটা কদিন থেকে খারাপ লাগছে, তুমি থাকতে আর কার কাছে যাব বলো তো? শামীম কয়েকটা কথা জিজ্ঞেস করলো, প্রেশার দেখালো, তারপর প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, কয়েকটা পরীক্ষা করতে দিলাম, করিয়ে নাও। আন্দাজে সে ওষুধও দেওয়া যায় না, পরীক্ষার পর রিপোর্ট দেখে। এই সময় একটা ঝমঝম আওয়াজ হতে মুখ তুলে শামীম স্তম্ভিত হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এই অলৌকিক অবিশ্বাস্য দৃশ্য দেখে। মায়ের কঙ্কালটা দেয়াল থেকে নেমে হেঁটে আসছে আর কি। এসে ঠিক আসাদের পিছনে দাঁড়ালো। গোটা শরীর কঙ্কালের, কিন্তু মুখটা রক্ত মাংসের। মায়ার লাবণ্যবতী রূপসা মায়া নয়, হিংস্র মোমের মতো সাদা মুখ, চোখ থেকে যেন আগুন ঝরে পড়েছে। এদিকে শামীমকে বিস্মিত চোখে তার পিছনে তাকাতে দেখে আসাদ ঘুরে দেখতে গেল। তারপর আতঙ্কে বিবস্ত চিৎকার করে উঠল। মায়া দু হাতে আসাদের গলাটা চেপে ধরল। শামীম শুধু চিৎকার করে বলতে পারলো, মায়া, মায়া, না না, মা এরকম করে না। তারপরে যেন পাথরে পরিণত হলো। বুঝতে পেরেছে সে অনেক আগে বোঝা উচিত ছিল। পরিচিত কেউ না হলে মায়া সেদিন দরজা খুলতো না। শামীমের নিষেধ ছিল। কি হলো? হ্যাঁ, কি হলে দেখে নিশ্চিত হয়েছে যে, এবং আসাদ তার ইচ্ছা মতো আক্রোশ মিটিয়েছে, খুনটাও করেছে পরিকল্পিতভাবে। কারণ মাকে বাঁচিয়ে রাখলে পুলিশ তো বটে, শামীমও তাকে ছাড়তো না। প্রিয়তমা স্ত্রীকে লাঞ্ছিত করার জন্য খুন করে ফেলতো আসাদকে। মুখোশধারী শয়তানটাকে গলাটা চেপে ধরে অপার্থিব ভয়াবহ স্বরে বলল মায়া, ইবলিশ জানোয়ার, কত মিনতি করেছি, হাতে পেয়ে ধরেছি, কিন্তু ছাড়িসনি তুই। এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম। আমাকে খুন করে তুই বাঁচতে পারবি? আমার সোনার সংসার তোর লালসায় ছাড়খাড় করে দিয়েছিস। দিনের পর দিন আমার স্বামী কষ্টে জ্বলে পুড়ে শেষ হয়েছে। শেষের দিকে মায়ার স্বর করুণ হয়ে গেল। এদিকে আসাদের অবস্থা কাহিল, দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো ভয়ে চিকিরে বেঁকিয়ে আসছে আর কি। কঙ্কালের হাত দুটো ছাড়াবার বৃথা চেষ্টা করেছে। ইতিমধ্যে চিৎকার শুনে শফিক ছুটে এসে ভয়াবহ অবিশ্বাস্য ব্যাপার দেখে জায়গাতেই জমে গেল। যত কষ্ট বেদনা মায়া পেয়েছিল, আসাদকে ধরে রেখে উসুল করতে লাগলো। অবশেষে মায়া বলল, আমার স্বামীর কাছে স্বীকার কর সব কিছুই, নইলে মেরে ফেলবো তোকে। রুদ্ধস্বরে বলল আসাদ, বলবো বলবো, সব বলবো, আমাকে ছেড়ে দাও মায়া। কাঁপতে কাঁপতে স্বীকারোক্তি দিল আসাদ। শামীম শফিক শুনল। আসাদের কথা শেষ হওয়া মাত্র মায়ের বজ্র কঠিন চাপ আগলা হয়ে গেল। মৃদু স্বরে বলল মায়া,
এতদিন পরে শান্তি পেলাম আমি, মুক্তি হলো আমার হাততার বলি শামীমের দিকে তাকালো। সেই অপরূপ লাবণ্যবতী মায়া, দু চোখে তার অশ্রু টলমল করেছে। একটু হাসলো, বেদনার হাসি তারপরে মিলিয়ে গেল মায়ার মুখ এবং হাড়মুড় করে মাটিতে পড়ে গেল। কঙ্কালটা ভেঙে চুরমার হয়ে গেল। কোনোভাবেই আর জোড়া লাগানো যাবে না। শামীম ধীরে বলল, শফিক, পুলিশকে ফোন কর। পুলিশ অফিসারের সামনে বয়ান দিল অপরাধী, মায়ের খুনি। হ্যাঁ, আমি শামীমের স্ত্রী মাকে ধর্ষণ করে গলা টিপে খুন করেছি। মায়ের ওপর আমি অনেক দিন থেকেই আসক্ত, কিন্তু আমি জানি আমার আশা কোনো দিনই পূরণ হবে না, কারণ অনেক চেষ্টা করেও সতীলক্ষ্মী মাকে আমি ভোগ করার সুযোগ পেলাম না। অকুত্ত ঠিক করলাম জোরপূর্বক আমার কামনা চরিতার্থ করব। এর মধ্যে শামীম আমাকে ওদের বাসায় যেতে নিষেধ করায় অপমানে মাথায় আগুন জ্বলে উঠল আমার। শামীম কোনো সময় বাসায় থাকে না, সেটাকে আমি জানতাম। সেদিন ওদের ফ্ল্যাটের গাড়িটিকে ঘুষ দিয়ে তার মুখ বন্ধ করেছিলাম। মা দরজা খুলতে চায়নি, কিন্তু কাতর ভাবে বললাম, খুব পিপাসা পেয়েছে, পানি খেয়ে চলে যাব। পানির কথা শুনে ও নরম হলো। দরজা খুলে আমাকে বসতে দিয়ে পানি আনার জন্য ঘুরতেই ওর হাতটা ধরে মিনতি করে বললাম, ভাইয়া, আমি স্বামীর চাইতে কম কিসে, আমার কাছে চলে এসো, রাজ রানী করে রাখবো তোমাকে। মা ঝটকা দিয়ে হাত টেনে নিয়ে বলল, আপনি এই মুহূর্তে চলে যান, নইলে বুয়াকে ডাকবো আর স্বামীকে ফোন করে এখনই আসতে বলবো, তারপর যা করার করবে। শুনে আমি দেরি না করে মাকে ঝাপটে ধরে প্রথমে ওর হাত মুখ চেপে ধরলাম। ও ঘরে ঢোকার আগে আমি দস্তানা পরে নিয়েছিলাম। এরপর সর্বশক্তি দিয়ে টেনে শোবার ঘরে নিয়ে হাত মুখ বেঁধে বিছানায় ফিরে রান্না করে গেলাম বুয়ার ব্যবস্থা করতে। মায়া বাঁধা অবস্থায় চেষ্টা করেছে কিন্তু নিজেকে রক্ষা করতে, কিন্তু আমার সাথে পারবে কেমন করে। তারপর অল্পক্ষণ চুপ করে থেকে আসাতে আবার বলতে লাগলো, আমি কখনোই আমিরকে চাইনি, কেবল বহুদিন আত্মগোপন করে ছিলাম আমি। সেদিন স্বামীর বাসায় গিয়েছিলেন পরিস্থিতি জানতে, দেখি ওর বউ বা কিছুই ধরতে পারেনি। আর স্বামীন তো কাউকে সন্দেহ করে নাই। যাক, মুখে হাই আফসোস করলাম এবং শরীরের করুণ দশা দেখে অন্তর উল্লাস বোধ করলাম, কিন্তু তখন জানতাম না যে ধর্মের কল বাতাসে নড়ে। আর কিছুই বলতে চাইল না সে। শামীম পুলিশকে গোপন কিছুই করেনি। কঙ্কালের কথা সবাই ভেঙে বলেছিল, নইলে আসাতে এত সহজে খুনের কথা স্বীকার করলো কেমনে? তারা কি জবাব দিত? শফিকও সাক্ষী দিল। তাছাড়া আসাদের গলায় কঙ্কালের হাতের দাগ স্পষ্টই দেখা গেছে। বর্তমান যুগের মানুষ, বিশেষ করে পুলিশ, অলৌকিক বা অশরীরী ব্যাপার বিশ্বাস করবে না। নিকট প্রমাণের ভিত্তিতেই তারা তদন্ত করে, কিন্তু পৃথিবীতে বারচক্ষ কিছু আছে, যেটা অবিশ্বাস্য অনেক রহস্য আছে যার সমাধান হয়নি। মায়ার ঘটনাও ঠিক এমনই একটি রহস্য। যাই হোক, পুলিশের বিশ্বাস বিবেচনায় এই সহযোগিতায় কঙ্কালের ব্যাপার গোপন রেখে হত্যা মামলার বিচার শুরু হয়। খুনি নিজেই যখন তার অপরাধ স্বীকার করেছে, তখন তার প্রমাণের দরকার ছিল না। বিচারে আসাদের ফাঁসির আদেশ এবং খুনিকে সাহায্য করার অপরাধে গার্ডের যাবজ্জীবন কারাদণ্ড হয়। শামীম মায়ের প্রতি অন্যায় ন্যায় বিচার হয়, অনেক শান্তি পায়, সুস্থ স্বাভাবিক জীবন শুরু করে। বেশ কিছুদিন পরে সে পুনরায় বিয়েও করে। সুন্দরী বুদ্ধিমতী পিয়া স্বামীর ছায়া হয়ে অকৃত্রিম ভালোবাসা দিয়ে তার সব বেদনা ভুলিয়ে দেয়। শামীম 2 সন্তানের পিতা এবং প্রিয়তমা স্ত্রীর আদর্শ স্বামী। অত্যন্ত সুখী দাম্পত্য জীবন যাপন করেছে। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।